করবে বলেছে। ও তাহলে তো ভালোই। হ্যাঁ, বিয়ে সব কিছুই কিন্তু তোমাকে করতে হবে রাশেদ। প্রথমের বিয়ে বলে কথা। ঠিক আছে, সব দায়িত্ব আমার, আপনারা কোনো চিন্তাই করবেন না। বাঁচালে বাবা আমায়, অনেক টেনশনে ছিলাম। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, সারাদিন অফিস করে এসেছো। ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না কয়েকদিন পর অনিতার বিয়ে, সেই বিয়ের সব কাজ আমাকেই করতে হবে। একটু পর নিশিতা আসলো ছাদে। কি ব্যাপার ভাইয়া, এভাবে একা একা দাঁড়িয়ে আছেন যে? এমনি দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আমি কিন্তু সেটা জানি। কেন এত নিজেকে কষ্ট দিচ্ছেন? নিশিতার কথা শুনে আমার ভেতরটা চমকে উঠল। কি বলছে এসব নিশিতা? কিছুই তো বুঝতে পারছি না। তাহলে ও সব জেনে গেল নাকি? কি বলছো নিশিতা, পাগল হয়ে গেছো নাকি? পাগল আমি হইনি ভাইয়া, পাগল তো হয়েছেন আপনি। কি এইটা? নিশিতার হাতে দেখলাম আমার ডায়েরি। আমার জীবনে ঘটে যাওয়া সবকিছুই ডায়েরিতে লেখা রাখছি। কিন্তু নিশিতার কাছে গেল কিভাবে? আমি তো আমার ব্যাগে রেখেছিলাম। কি ব্যাপার, আমার ডায়েরি তোমার হাতে কেন? কোথায় পেয়েছো এটা? কোথায় পেয়েছি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে ডায়েরিটা আমি পুরোপুরি পড়ে ফেলেছি। তাই আপনি ইচ্ছা করলেও কিছু লুকোতে পারবেন না আমার কাছ থেকে। কি পড়েছো তুমি? কি কি পড়েছো? এত ভয় পাচ্ছেন কেন ভাইয়া? আমি ওসব কাউকে বলবো না। নিশিতার কথা শুনে তো ওর হাত দুটো জড়িয়ে ধরলাম। প্লিজ নিশিতা, এসব আঙ্কেল আন্টিকে বলো না, তারা শুনলে খুব কষ্ট পাবে। আমি এগুলো সব ভুলে গেছি। কি ভুলে গেছেন ভাইয়া? এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি মানে আছে? এখানে তো আপনার কোনো দোষ নেই। আপনার জায়গায় যে কোনো ছেলে থাকলেই এরকম করতো। পরিবারের চাইতে তো আর গার্লফ্রেন্ড বড় হতে পারে না। আমি তখন কি করতে পারতাম বলো? একদিকে বাবাকে হারিয়েছিলাম হঠাৎ, মা অনেক ভেঙে পড়েছিল, তাকে ছেড়ে আমি কিভাবে আসতাম? আমার মুখ চেয়েই আমার মা ভাই বেঁচে আছে। আমি তো সেদিন আশা ছেড়েই দিয়েছিলাম, ঢাকা শহর আবার আসবো। আমি সব বুঝতে পেরেছি ভাইয়া। এতদিন আমি না জেনে অনিতাপুর বয়ফ্রেন্ডকে অনেক গালি দিয়েছি, কিন্তু সেই বয়ফ্রেন্ডটা যে আপনি সেটা কখনো কল্পনাও করিনি। অনেক গালি দিয়েছি অজান্তেই, পারলে মাফ করে দিয়েন। আরে মাপ চাচ্ছ কেন? তুমিও তো জানতে না যে সত্যিটা। আসলে কোনো কিছু না জেনে আগে কিছু বলা লাগে না। তাছাড়া তুমি তো আমাকে প্রকাশ্যে গালি দাওনি, গোপনে দিয়েছ, ওইটা বিষয় না। আপনি অনেক ভালো ভাইয়া। এতদিন মনে করতাম অনিতাপুর ভাগ্য খারাপ ছিল, ওরকম একটা বয়ফ্রেন্ড পেয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে অনিতাপুর সৌভাগ্য ছিল আপনার মতো একটা ভালো বয়ফ্রেন্ড পাওয়া। আমি অতটাও ভালো না যতটা তুমি বলছো। আমিও তো ভুল করেছিলাম। আপনি কিসের ভুল করলেন? ভুল তো করছে অনিতা আপু, আপনাকে না জেনেই দূরে সরিয়ে দিচ্ছে। আরে তুমি ভুল ভাবতেছো। অনিতার কি দোষ? হয়তো আমার জন্য অপেক্ষা করেছিল, অনেকবার ফোনও দিয়েছিল হয়তো। কপালটাই তো খারাপ ছিল সেদিন, ফোনটাও ভুল করে ঢাকা রেখে গেছিলাম। আসলে বাবার মৃত্যুর সংবাদটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আচ্ছা ভাইয়া, বাদ দেন এসব। যা হয়ে গেছে তা ভেবে লাভ নাই। তার চেয়ে ভালো সামনে কি হবে সেটা ভাবি। সামনে তো অনিতার বিয়ে, ওইটা নিয়ে আর কি ভাববো? ওইটাই তো ভাবতে হবে ভাইয়া। বিয়ে তো হবেই আপুর, তবে ওই সাদা বলদের সাথে না, হবে আপনার সাথে। কি বলছো এসব? বিয়ে তো ঠিক হয়ে গেছে। তাছাড়া আমি অনিতাকে আর ভালোবাসি না। মিথ্যা বলেন কেন ভাইয়া? আপনি যদি ভালো নাই বাসতেন তাহলে আজকে অবশ্যই অনিতা আপুর সাথে আসতেন। এমনি একটা কাজ পড়ে গেছিল তাই আসিনি, আর না আসলেই বাকি। আমি ওকে ভালোবাসি নাকি? আমাকে অত কিছু বুঝাইয়েন না ভাইয়া, আমি সব ভালোই বুঝি। আচ্ছা, ভালো যদি না বাসেন তাহলে ডায়েরির পুরোটা জুড়ে অনিতা আপু কেন? নিশিতা এসব বাদ দাও, চলো নিচে যাই। কথা ঘুরানোর চেষ্টা করবেন না ভাইয়া, আমাকে আগে বলেন, তারপর নিচে যাব। কি শুনবে? কেন পাগলামি করছো? আর কিছুই সম্ভব না। আমি ভালোবাসলেও অনিতা আমাকে আর ভালোবাসে না। ভালো যদি বাসতো তাহলে এত দূরে নিয়ে আসতো না। অনিতা আপুও ভালোবাসে আপনাকে। আমি দেখেছিলাম যখন আপনি অনিতা আপুর সাথে কথা বলা বন্ধ করেছিলেন,
খুব কেঁদেছিল, পাগল হয়ে গেছিল প্রায়। এত ভালোবাসা কখনোই শেষ হওয়ার না। আমি জানি এখন অনিতা আপু আপনাকে ভালোবাসে। ভালোই যদি বাসে তাহলে অন্যজনকে বিয়ে করছে কেন? তুমি অযথা এসব ভুল ভাবতেছো। সেটা তো আমিও বুঝতেছি না ভাইয়া, আপু এরকম করছে কেন? আপু ইচ্ছে করলেই তো সবকিছু ম্যানেজ করতে পারে। বোঝার কিছু নেই নিশিতা, অনিতা আর আমাকে ভালোবাসে না। ওর মনে আছে শুধু আমার জন্য ঘৃণা। আমি একবার আপুকে বলবো নাকি ভাইয়া? আরে না, আর কয়েকদিন পর ওর বিয়ে। আমি চাই না আবার ওর মনটা ভেঙে যাক। মন তো আপনার ভাঙে ভাইয়া, পারবেন আপুকে ছাড়া ভালো থাকতে? পারবো নিশিতা, এখন আমার অভ্যাস হয়ে গেছে। 5 বছর যখন ভুলে থাকতে পেরেছি, বাকি জীবনটাও পারবো। ও যদি অন্য কোথাও সুখী থাকে তাহলে সুখী থাকতে দাও। আমি আপনাকে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি সত্যি মহান ভাইয়া, আপনার মতো একজন ছেলে যেন আমাকে আপনার মতো ভালোবাসে। পাবে, আমার চেয়ে ভালো ছেলে পাবে। দেখো, আসলে ভালোবাসাটা বিশ্বাসের উপর বেঁচে থাকে। যাকেই ভালোবাসো না কেন, মন থেকে বেশো, কাউকে ঠকায়ও না। তোমার ভালোবাসা যদি সত্যি হয় অবশ্যই সফল হবে। ভাইয়া চলেন নিচে যাই, অনেকক্ষণ হলো উপরে আসছি। চলো। তারপর আমি আর নিশিতা নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু সামনে তাকিয়ে তো আমার আর পা বাড়লো না, কারণ সামনে অনিতা দাঁড়িয়েছিল। সবকিছু শুনে ফেলেছে নাকি? অনিতা, তুমি এখানে কখন আসলে? আসছি অনেকক্ষণ হলো, তোমাদের কথা শুনছিলাম। অনিতার কথা শুনে আমার তো ঘাম ঝরতে লাগছিল। তাহলে কি সবকিছু শুনে ফেলেছে অনিতা? এখন কি হবে? কি ব্যাপার, এভাবে চুপ করে আছো কেন? কি রে নিশিতা, তুইও চুপ করে আছিস কেন? না, কিছু না। কি শুনেছো তুমি? আরে এত সিরিয়াস হচ্ছ কেন? আমি এমনি মজা করলাম, তোমাদের কথা আমি শুনতে যাব কেন? কিন্তু তোমরা কি এমন কথা বলছিলে যে আমাকে দেখে চমকে গেলে? অনিতা তার কথা শুনে একটু স্তম্ভিত হলো। আমি কিছু বলতে যাব তার আগেই নিশিতা বলে উঠল, আরে আপু, তোর বিয়ে নিয়ে কথা বলছিলাম। কি করব তোর বিয়েতে সেটা ভাবছিলাম। ও তাই নাকি? তা আমাকেও ডাকতে পারতি। তোকে কেন ডাকবো, তোরই তো বিয়ে। তাতে কি, আমার বিয়ে বলে আমাকে ডাকবে না? এটা কেমন কথা রাশেদ? তুমিও তো আমাকে ডাকতে পারতে। আমরা এমনি দাঁড়িয়ে গল্প করছিলাম, নিশিতা এমনি মজা করছে। বাদ দাও এসব, চলো নিচে যাই। তাই চলো। তারপর নিচে গেলাম, দেখলাম আঙ্কেল আন্টি খাবার টেবিলে বসে আছে। আমরা যাওয়ার পর খাওয়া শুরু করলাম। আচ্ছা রাশেদ, তোমার মায়ের নাম্বারটা দাও তো। কেন আঙ্কেল, কি করবেন? বলছি হাতে তো আর বেশি সময় নেই, আর মাত্র কয়েকদিন আছে। তোমার মাকেও বিয়েতে আসতে বলবো। এতদিন ধরে আমাদের বাড়িতে থাকছো, তোমার মাকে কিন্তু এখন আমরা দেখিনি, তাই একসাথে আসাও হলো, দেখাও হলো। ওহ, নাম্বার নেওয়া লাগবে আঙ্কেল? আমি এমনিতেই একবার বাড়ি যাব। ছোট ভাইয়ের নাকি শরীর খারাপ, তখন যদি আসতে চায় তাহলে নিয়ে আসবনি। কবে যাবে তুমি? এমনিতেই তো হাতে সময় নেই, এখন অনেক চাপ। আর তুমি গেলে এদিকের কাজগুলো কে সামলাবে? টেনশন করবেন না, আমি গিয়ে থাকবো না। শুধু ভাইকে একটু হসপিটালে নিয়ে গিয়ে দেখাবো। একদিনের মধ্যেই চলে আসবনি। হ্যাঁ যেও, সমস্যা নাই। তো আসার সময় কিন্তু অবশ্যই তোমার মা আর ভাইকে নিয়ে আসবে। খাওয়া শেষ করে রুমে গেলাম। একটু পর রাফিনকে ফোন দিলাম। কি রে দোস্ত, পিয়ালির কোনো খোঁজ পেলি? না রে, এখনো তো পাইনি। কোথায় গেল হঠাৎ? আচ্ছা কালকে তুই আয়, তারপরে ওর বাসায় গিয়ে দেখবো নে। আমি তো কাল যেতে পারবো না রে, অনিতার বিয়ে আর 5 দিন আছে। কেন যে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলো বুঝলাম না। খুব কাজ পড়ে গেছে রে, সব দায়িত্ব আঙ্কেল আমাকে দিয়েছে। কি যে করি। আচ্ছা তোকে আসতে হবে না, আমি গিয়ে দেখবো নে। তা অনিতার সাথে কি কিছু হলো নাকি? কি হবে, আর 5 দিন পরে বিয়ে, এটাই এখন হতে চলেছে। এখনো সময় আছে বন্ধু, কিছু কর। 5 দিন পর কিন্তু চিরতরে হারাবি। আমি জানি তুই এখনো অনিতাকে খুব ভালোবাসিস, আর তুই খুব কষ্টে আছিস, সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা রাখি রে, পরে কথা হবে। বাই, ভালো থাকিস।
তারপর ফোনটা কেটে দিলাম। আমি এখানে কি করতে পারবো? কিছুই তো করার নাই আমার। কি ঠিক করব? সে অধিকারও তো নাই আমার। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আগেই উঠলাম, ফজরের নামাজ পড়ে ছাদে গেলাম। এটা আমার একটা বদ অভ্যাস, যখনই সময় পাই তখনই ছাদে যাই। কিছুক্ষণ থাকার পর রুমে গেলাম। বাড়িতে ফোন দিয়ে মাকে জানিয়ে দিলাম আজকেই বাড়িতে যাব। অনেকদিন হলো মাকে দেখি না, একটুও ভালো লাগছে না। সকালে ব্রেকফাস্ট করার সময় আন্টিকে বললাম, আন্টি আজকে আমি বাড়ি যাব, একটু পর। আজকেই যাবে? কাল রাতে তো বললে না। আর আজ গেলে আসবে কবে? কালকেই চলে আসবো নি, অনেকদিন হলো তাদের দেখি না তো। ও আচ্ছা, ভালোভাবে যেও তাহলে। অনিতা টেবিলে বসেছিল, আমার আর আন্টির কথা শুনছিল। রাশেদ, আমিও তোমার সাথে যাব, নিয়ে যাবে না? অনিতার কথা শুনে কিছু বললাম না, কারণ পাশে আন্টি দাঁড়িয়েছিল। কি হলো, নিয়ে যাবে না? মা, তুমি একটু বলো না, অনেক দিন হলো বেড়াতে যাই না কোথাও। এত করে যখন বলছে নিয়ে যাও না রাশেদ, আমাদের বাড়ির গাড়ি নিয়ে যাও, তাহলে কোনো প্রবলেম হবে না। আন্টির কথায় আর না করতে পারলাম না। আসলে আমার ইচ্ছা ছিল না অনিতাকে সাথে করে নিয়ে যাই। এমনিতেই এই কয়দিনে অনেক মায়ায় জড়িয়ে গেছি, আর জড়াতে চাই না। কিছুক্ষণ পর আঙ্কেল আন্টিকে বলে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। আসার সময় নিশিতা দেখলাম মুস্কি মুস্কি হাসতেছে। আমাকে দেখে বলল, ভাইয়া সুযোগটা কাজে লাগাইয়েন, আর কিন্তু পাবেন না, এটাই শেষ। কিসের সুযোগ রে? কি বলছিস এসব? নিশিতা অনিতার সামনে এই কথাগুলো বলল। ওটা তুই বুঝবি না, আমার আর ভাইয়ের বিষয় এটা। খুব বড় হয়ে গেছিস তাই না? তোমরা কি শুরু করলে? এক জায়গায় যাচ্ছি তো, সে তো। নিশিতা তুমি যাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে, অনেক দূর যেতে হবে। ভালোভাবে যাইয়েন, বাই। তুমিও ভালো থেকো, বাই। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় অনেক হাসি তামাশা করলাম। অনিতাকে দেখে একটু মনে হচ্ছে না আমাদের আগে একটা রিলেশন ছিল। মনে হচ্ছে আমি ওর নতুন কোনো বন্ধু। প্রায় 5 ঘন্টা পর বাড়িতে পৌঁছালাম। আজ 6 মাস পর বাড়িতে আসলাম। মা তো আমাকে দেখে অনেক খুশি। অনিতাকে নিয়ে এসেছি বলে মা আরো বেশি খুশি হয়েছে। মাকে আগেই বলেছিলাম অনিতাকে নিয়ে আসবো, কিন্তু অনিতার সাথে যে আমার রিলেশন ছিল এটা মা জানে না। আসতে কোনো সমস্যা হয়নি তো রাশেদ? না, সমস্যা হয়নি কোনো। ভালো আছো তো তোমরা? হ্যাঁ ভালো আছি। তুই তো অনেক শুকিয়ে গেছিস। কি শুকালাম? তোমার কাছে আমি সবসময় খালি শুকিয়ে যাই, তাই না? আচ্ছা মা, তুমি বলো তো, রাশেদ শুকিয়ে যায়নি? অনিতাকে উদ্দেশ্য করে বলল মা। একটু শুকিয়ে গেছে আন্টি। এসব কি করলেন মা? এতদিন পরে বাড়িতে আসলাম আর তুমি আছো আমার মোটা চিকন হওয়ানি। রাকিব কোথায়? রাকিব আমার ছোট ভাইয়ের নাম। কই আর যাবে, দেখ কোথাও গিয়ে খেলতেছে। এত মানা করি তবুও শোনে না, আমাকে তো ভয়ই পায় না। তাই নাকি? আমি আসবো সেটা ওই জানে। জানার পর থেকে কয়েকবার জিজ্ঞেস করলো তোরা কখন আসবি, ঠিক নাই। আচ্ছা ওকে ডাক দাও, অনেকদিন হলো দেখি না। এমনি আসবে না একটু পর, দুপুর হয়ে গেছে না। তা তোরা কবে যাবি? আগে আসলাম, এখনই যাওয়ার কথা ভাবতেছো মা? আমার মনে হয় কাল সকালে যাব। আজকেই তো এলি, আবার কালকেই চলে যাবি? এতদিন পরে আসলি। যেতেই হবে, সামনে অনিতার বিয়ে তো, অনেক কাজ পড়ে আছে। আঙ্কেল তো আসতেই দিবে না। ও তাই নাকি মা? তোমার বিয়ে সামনে? অনিতাকে উদ্দেশ্য করে মা বলল। আন্টি, আপনাদের কিন্তু যেতেই হবে। আমরা কিভাবে যাব? বাড়িতে তো আমরাই থাকি, আমরা গেলে বাড়ি দেখবে কে? আমি ওসব কিচ্ছু শুনবো না, আপনাদেরও যেতে হবে। আচ্ছা মা, সেদিন আগে আসুক, তোমরা রেস্ট নাও, অনেক দূর থেকে এসেছো। আমি রান্নাঘরে রান্না করি। হ্যাঁ, তারপর মা চলে গেল।
তোমার মা অনেক ভালো রাশেদ। ওহ, সবার মাই ভালো হয়। কিছুক্ষণ পর রাকিব কোথা থেকে যেন আসলো, আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। অনেকদিন হলো দেখে না তো। ভাইয়া কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমি তো খুব ভালো আছি, কিন্তু এটাকে ভাইয়া ভাবি নাকি? অনিতাকে উদ্দেশ্য করে বলল রাকিব। কিরে, খুব পাকনা হয়ে গেছিস দেখছি। এটা তোর ভাবি হতে যাবে কেন? ও আমাদের অফিসের বস। তা যাই হোক, আমার জন্য কি আনছিস আগে সেইটা বল। কি লাগবে তোর? সব আনছি, মার কাছে যা, তাইলেই পাবি। আমার কথা শুনে দিল দৌড়। আমাকে মনে হয় চিনিই না। ওদিকে আমাদের দুই ভাইয়ের কাহিনী দেখে তো অনিতা হাসতে শুরু করলো। কি ব্যাপার, হাসতেছো কেন? এমনি তোমাদের কাহিনী দেখে। তোমাদের পরিবারটা অনেক কিন্তু সবাইকে তো দেখছি না, তোমার বাবাকে তো দেখলাম না। অনিতার কথা শুনে বুকের মধ্যে কেমন জানি করতে লাগলো। আসলে অনিতা জানেই না আমার বাবা মারা গেছে অনেক আগেই। অনিতার কথায় কি বলবো ভেবে পাচ্ছি না। কিছুই বলতে যাব তার আগেই মা খাওয়ার জন্য ডাকলো। এই সুযোগে আমি কথাটা এড়িয়ে গেলাম। চলো চলো অনিতা, খেতে যাই, মা ডাকছে তো। চলো। খেতে গিয়ে দেখলাম মা রুই মাছের তরকারি রান্না করেছে। অনেকদিন পর মায়ের হাতের খাবার খেলাম। মায়ের হাতের খাবারের স্বাদই অন্যরকম, যা অন্য কোনো খাবারে নাই। খুব সুন্দর হয়েছে আন্টি, এত টেস্টি খাবার আমার বাড়িতে খাই না। কি যে বলো না মা, তোমরা হচ্ছ ধনী মানুষ। আমি তো এই সামান্য রুই মাছ রান্না করেছি, যতটুকু সাধ্য ছিল ততটুকুই করেছি মা। তুমি কিছু মনে করো না যেন। আরে আন্টি কি বলেন, খাবারটা সত্যিই ভালো হয়েছে। আর এতটুকু বলছেন কেন? অনেক কিছুই তো করেছেন, শুধু এসব কথা বলে আমাকে লজ্জা দিয়েন না। অনিতার কথা শুনে মা মুচকি হাসলো। খাওয়া শেষ করে রুমে গিয়ে কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে। বিকেলে অনিতাকে নিয়ে ঘুরতে বেরোলাম গ্রামটা দেখতে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অপরূপ। এতদিন মনে হয় প্রাণহীন শহরে ছিলাম, যেখানে ভালোভাবে শ্বাসও নেওয়া যায় না। তোমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর রাশেদ। তাই নাকি? সামনে চলো, আরো ভালো লাগবে। নদীর পাড়ে যাই, চলো। নদীও আছে তোমাদের গ্রামে? তাহলে তাড়াতাড়ি চলো, দেরি করছো কেন? কই দেরি করলাম, যাচ্ছি তো। চলো। যাওয়ার সময় একজন হঠাৎ ডাক দিল। কিরে রাশেদ না? খেয়াল করে দেখলাম কয়েকজন বন্ধু। ওরা গ্রামেই থাকে। খুব ভালো বন্ধু ছিল আমার। শহরে গেছিলাম, তাই কারোর সাথে তেমন কথা হয়নি। অনিতা, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। কিরে তুই এখানে? দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস। বড়লোক হয়ে গেছিস খুব না? আরে বড়লোক হতে যাবো কেন? আমি তোদের দেখতেই পাইনি। দেখতে পেলে অবশ্যই কথা বলতাম। আচ্ছা, ভুল হয়ে গেছে। কেমন আছিস তোরা? আমরা ভালো আছি। হঠাৎ কোথায় চলে গিয়েছিলি আমাদের না জানিয়ে? পরে তোর মার কাছ থেকে শুনলাম তুই নাকি ঢাকা চলে গেছিস। রে, ঢাকায় গেছিলাম। হঠাৎ গেছিলাম তো, তাই তোদের বলতে পারিনি। কিছু মনে করিস না রে। মনে তো করাই লাগবে মামা। তুই বিয়ে করছিস আর আমাদের দাওয়াতও দিলি না। কই বিয়ে করলাম? পাগল হয়ে গেলে নাকি তোরা? আমি বিয়ে করলে তোদের দাওয়াত দিব না? দাওয়াত আর কই দিলি মামা? ওখানে দাঁড়িয়ে আছে ওইটা কে তাহলে? এর আগে তো কোনোদিন দেখিনি। ওহ, ওইটাই অনিতা, যার কথা তোদের আগে বলেছিলাম। কি ওইটা অনিতা? কিভাবে কি হলো রে বন্ধু? কিছুই তো বুঝতেছি না, খুলে বলতো। এখন না, রাতে দেখা করবনি তোদের সাথে। এখন অনিতাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ও আচ্ছা, তাহলে সন্ধ্যায় হাশেম মামার চায়ের দোকানে আসিস। অনেকদিন হলো আড্ডা দেই না। তারপর অনিতার সাথে আবার হাঁটতে লাগলাম। ওরা কারা? তোমাকে ডাকছিল কেন? আমার গ্রামের বন্ধুরা। অনেকদিন পর আসছি তো, তাই ডাকছিল। ও, তাহলে নদীর পাড়ে চলো। চলো। এত ধৈর্য হারা হচ্ছ কেন? নিয়ে তো যাবই। এই প্রথম নদী দেখবো, আর ধৈর্য গ্রামে আমাদের কোনো আত্মীয় নেই, তাই গ্রামে আসাই হয় না। তাই নাকি?
এতক্ষণে এসেছো? তোমাকে আজ অনেক ঘুরে দেখাবো। তারপর অনিতাকে নিয়ে নদীর পাড়ে গেলাম। অনিতা তো দেখেই অবাক হয়ে গেছে। এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখিনি আমি। এত সুন্দর জায়গা, সত্যিই খুব সুন্দর, আমার অনেক ভালো লাগতেছে। এত প্রশংসা করো না। সাঁতার জানো তুমি? হুম, একটু একটু পারি। কেন? না, এমনি। তাহলে চলো নৌকায় গিয়ে ঘুরতে যাই নদীর মধ্যে। সত্যি যাবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। আরে অবিশ্বাসের কি আছে, চলো। একটা নৌকা নিয়ে নদীর মধ্যে ঘুরতে লাগলাম। অনিতাও খুব খুশি ছিল। ওর হাসি মাখা মুখটা দেখতে সুন্দর লাগছিল। মনে হচ্ছে সারা জীবন গ্রামে রেখে দেই, কিন্তু সেটা তো সম্ভব না। আর 5 দিন পরে ওর বিয়ে। রাশেদ, আমার খুব ভয় করতেছে। কেন ভয় করবে কিসের জন্য? আমি তো আছি। তবুও ভয় করতেছে। তোমার কাছে এসে বসি? আচ্ছা আসো। বলার সাথে সাথে অনিতা এসে আমার কোলের উপরে বসে পড়ল। আমি ওর কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম। আরে কি করছো, পাগল হলে নাকি? কেন, কি করলাম? ভয় করছিল, তাই তো তোমার কাছে এসে বসলাম। ভয় করছিল বলে এত কাছে এসে বসবে? এখন তো আমার ভয় করতেছে। তোমার কেন ভয় করবে? আমার তো ভালোই লাগছে। তোমার আর 5 দিন পর বিয়ে, কিন্তু অনিতা এসব কি ঠিক? তুমিই বলো। কি ঠিক কি বেঠিক সেটা আমাকে বোঝাতে এসো না। বিয়ে তো আমার, তাহলে সমস্যা তো আমার হওয়ার কথা, তোমার হচ্ছে কেন? আর কিছু বললাম না। অনেকক্ষণ ঘুরলাম এভাবে। সবই ছিল হাসি ঠাট্টা, কিন্তু ভালোবাসাটা শুধু ছিল না। সন্ধ্যার দিকে বাড়িতে আসলাম দুজন। ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম মাকে বলে। অনিতা মা আর রাকিবের সাথে গল্প করছিল। আচ্ছা মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? আমার পড়া শেষ আন্টি। কোন গ্রুপ নিয়ে পড়াশোনা করছো? আমার পড়াশোনা শেষ আন্টি, কমার্স নিয়ে। আমাদের তো কোনো ভাই নেই, তাই বাবার ব্যবসা সামলানোর জন্য কমার্স নিয়ে পড়াশোনা করেছি। আমার রাশেদের ইচ্ছা ছিল ডাক্তার হবার, কিন্তু ছেলেটা আর পড়তেই পারলো না। কেন, কি হয়েছে আন্টি? রাশেদ হঠাৎ পড়া বাদ দিয়েছিল কেন? সবই কপালের দোষ। তোমার আঙ্কেলের কাঁচা বাজারের ব্যবসা ছিল, অনেক ভালোই চলতাম। রাশেদ ভালো ছাত্র ছিল, তাই শহরে পড়াতে শুরু করলাম। কিন্তু হঠাৎ তোমার আঙ্কেল রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তখন পরিবারে অনেক ঋণ ছিল, রাশেদও কি করবে ভেবে পাচ্ছিল না। পরে পরিবারের কথা ভেবে ইচ্ছে করেই পড়া ছেড়ে দিয়েছিল। আমিও না করতে পারিনি। কিভাবে না করতাম বলো? আমি তো আর টাকা আয় করতে পারতাম না। কি বলছেন এসব আন্টি? এত কিছু হয়ে গেছে রাশেদের উপর দিয়ে, আমি তো কিছুই জানি না। কেন, রাশেদ তোমাকে কিছু বলেনি? না তো, কিছুই বলেনি আমাকে। এত কষ্ট করেছে রাশেদ আপনাদের জন্য, আর আমি কিছুই জানি না। ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছিলাম। আমাদের কথা ভেবে ওর নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছিল। অনেকদিন দেখেছি রাতে একা একা কাঁদতে, কিন্তু আমি দেখেও কিছু করতে পারিনি। আমার করার মতো কিছুই ছিল না। এসব বাদ দেন আন্টি, এখন তো সব ঠিক হয়ে গেছে। এসব ভেবে আর কষ্ট পেয়ে লাভ নেই। তাই তো, আর কষ্ট পাই না, সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। অনেকক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিলাম। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কি রে, এতক্ষণ কই ছিলি? কত বাজে দেখছিস? আলামিনদের সাথে দেখা করতে গিয়েছিলাম। কত আর বাজে? 9টার মতো। ঘড়ি কি দেখছিস, নাকি না দেখেই বলতেছিস? মার কথা শুনে ঘড়ির দিকে তাকালাম। তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। সাবধানে যাস বাবা। তোমরা ভালোভাবে থেকো। আর কোনো কিছু লাগলে বলো কিন্তু। ঠিক আছে, এখন থেকে বলবো। আন্টি ভালো থাকবেন, আর বিয়ের আগের দিন আমি গাড়ি পাঠিয়ে দিব, যাবেন কিন্তু।
মা, যাব। তুমি চিন্তা করো না, সাবধানে যেও, কেমন? রাকিবকে দেখলাম তাকিয়ে আছে আমার দিকে। আমার আর বুঝতে বাকি রইল না রাকিব কি বোঝাতে চাচ্ছে। কিছু টাকা দিলাম, এই টাকাগুলো নে, কিছু কিনে খাস, আর মাকে দেখে রাখিস। আর শুনলাম অনেক দুষ্ট হয়ে গেছিস, দুষ্টুমি না করে মন দিয়ে পড়াশোনা কর। ভাইয়া বলে দিল এক দৌড়। তারপর মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমি গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর, রাশেদ, গাড়ি থামাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো? গাড়ি থামাতে বলছো কেন? আমি বললাম তুমি থামাও। ঠিক আছে, আর একটু সামনে গিয়ে দাঁড় করাই। বুঝতে পারছি না অনিতে কি এমন বলবে যে গাড়ি থামাতে বলছে। একটু পর একটা নির্জন জায়গায় গাড়ি থামালাম। বলো কি বলবে? তুমি এত স্বার্থপর কেন? কেন, আমি আবার কি করলাম তোমার সাথে? কি করনি? তোমার বাবা মারা গেছে, এটা আমাকে এতদিন বলনি কেন? আরে এসব কথা তুলছো কেন? বাবা তো অনেক আগেই মারা গেছে। এসব বলে কি লাভ? চলো, দেরি হয়ে যাচ্ছে। কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, যা বলছি ভালোভাবে উত্তর দাও। কি উত্তর দেব? হ্যাঁ, বাবা তো আমার মারা গেছে। এখানে তোমাকে কি বলবো? তাছাড়া এর আগে তো অনেকবার বলতে চেয়েছি। শুনছো কখনো আমার কথা? এখন এসব কথা তুলছো কেন? সরি রাশেদ, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। কিছু তোমাকে বুঝতে হবে না। আসলে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি। ভালোবাসলে কখনো অবিশ্বাস করতে না। আমি অনেক বড় ভুল করেছি রাশেদ, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আচ্ছা, ক্ষমা করে দিলে কি সব শেষ হয়ে যাবে? আর 4 দিন পরে তোমার বিয়ে, ভুলে যাও না কিন্তু। সো এইসব পাগলামি বাদ দিয়ে চলো বাড়িতে যাই, অনেক কাজ পড়ে আছে। অনিতা আর কিছু বলল না, গাড়িতে উঠে বসলো। আমি আবার গাড়ি চালাতে লাগলাম। রাস্তায় আর কোনো কথা বললাম না। রাগ কি শুধু ওরই আছে? আমি কতবার বলার চেষ্টা করলাম, তখন শুনলো না। আজ আসছে অধিকার ফেলাতে। দুপুরের দিকে অনিতাদের বাড়িতে পৌঁছালাম। তারপর আঙ্কেল আন্টির সাথে কথা বলে সোজা রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আন্টি খাওয়ার জন্য ডাকলো। খেতে গিয়ে দেখলাম অনিতা আসেনি খেতে। আমি বসে খাওয়া শুরু করলাম। তোমার পরিবারের সবাই কেমন আছে? ভালো আছে আঙ্কেল। তোমার মা আর ভাইকে আসতে বলেছো তো? বলেছি, বিয়ের আগের দিন আসবে। ও তাই নাকি? খুব ভালো লাগলো শুনে। আচ্ছা রাশেদ ভাইয়া, অনিতাপুর কি কিছু হয়েছে নাকি? নিশিতার কথা শুনে চমকে উঠলাম। নিশিতা আঙ্কেল আন্টির সামনে কি বলতেছে? তারপর নিজেকে কন্ট্রোল করে বললাম, কেন, কি হবে? আসার সময় তো ভালোই ছিল, কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। আসার পর থেকে কারোর সাথে ভালো করে কথা বলছে না, আবার খেতে ডাকলাম তাও আসলো না, তাই বললাম আর কি। হয়তো জার্নি করে এসেছে, তাই এমন করছে। ও, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, এসব বাদ দিয়ে তোমরা খাও, আমি অনিতার রুমে গিয়ে খাবার দিয়ে আসবো না। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। আমি তো বুঝতে পারছি অনিতা কেন খেতে আসেনি। হঠাৎ অনিতা আমার বাবার কথা শুনলো কিভাবে? হয়তো মা বলেছে, এই জন্যই আমি অনিতাকে নিয়ে যেতে চাইনি। যাই হোক, অনিতার সাথে এই বিষয়ে কথা বলতে হবে আমার, যেভাবেই হোক। বিষয়টা ঠিক করতে হবে। আর 4 দিন পর অনিতার বিয়ে। এখন অঘটন কিছু ঘটে গেলে আঙ্কেলের সম্মান থাকবে না। তার চেয়ে ভালো আগে থেকেই বিষয়টা সেরে ফেলি, সেটাই ভালো হবে। এসব ভাবতে ভাবতে রাফিনকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। কিরে, কোথায় তুই? আমি তো অনিতাদের বাড়িতে, তুই কোথায়? আমিও বাড়িতে আছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে রে দোস্ত। কি সমস্যা? কিছু হয়েছে নাকি তোর? আমার কিছু হয়নি, তুই এখন একটু আমাদের বাড়িতে আসতে পারবি? আসতেছি। এই বলে রাফিনদের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখলাম পিএলএ ওদের বাড়িতে আছে। কি হয়েছে রে, এত তাড়াতাড়ি আসতে বললি? বন্ধু, খুব বড় সর্বনাশ হয়ে গেছে, কি করব কিছুই বুঝতে পারতেছি না। কি সর্বনাশ? আর পিএলএ তোদের বাড়িতে কেন?
দোস্ত, বিয়েলির মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 3 দিন আগে, সেই জন্য ও অফিসে যায়নি। কি কিভাবে হলো এটা? ওর বাবা মা মার্কেট করতে গিয়েছিল, আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি পিয়ালিকে হাসপাতাল থেকে আমাদের এখানে আনছি। ওর এই শহরে আপন বলতে কেউ নেই। রাফিনের কথা শুনে পিয়ালির কাছে গেলাম। আমাকে দেখেই জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না, কি বলে সান্ত্বনা দেব। পিয়ালি, কেঁদো না, যা হওয়ার তা তো হয়ে গেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর কাঁদছো কেন? আমরা তো আছি। আমার সাথে এরকম হলো ভাইয়া? আমি কি ভুল করেছিলাম যে আল্লাহ আমার সাথে এরকম করলো? প্লিজ কেঁদো না, সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না। নিজেকে শান্ত করো। কিভাবে শান্ত হব ভাইয়া? এখন আমার কি হবে? কেউ নেই আমার এই পৃথিবীতে এখন। আর এভাবে বলছো কেন? কেউ নাই তো কি হয়েছে? আমি তো আছি, রাফিন আছে, আমরা তোমার দেখাশোনা করব। তোমার কিচ্ছু হবে না। দেখো, আমার কথাগুলো শুনে পিয়ালি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও পিয়ালিকে জড়িয়ে ধরলাম। কি করব, মেয়েটা অনেক নার্ভাস হয়ে গেছে। তারপর পিয়ালিকে অনেক বোঝালাম, কিন্তু কিছুই বুঝতে যাচ্ছে না, আমাকে আসতে দিতে যাচ্ছে না। অনেক কষ্ট করে বুঝিয়ে সন্ধ্যার দিকে অনিতাদের বাড়িতে গিয়ে দেখলাম আমাকে দেখে আঙ্কেল আন্টি দৌড়ে আসলো। কোথায় গিয়েছিলে রাশেদ? কতবার ফোন দিয়েছি তোমাকে, একবার ফোনটা ধরলে না।